আশা করি আমরা সবাই ভালো। আজকে আজকে আমরা খুব একটি ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করব। আজকের পার্টে খুব সুন্দরভাবে বোঝানো হবে যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে প্রাণীকলা অর্থাৎ অ্যানিমাল টিস্যু সম্পর্কে। আমাদের এতদিনে করা হয়ে গেছিল কোষের সম্পর্কে, যেরকম উদ্ভিদেরও কোষ রয়েছে, প্রাণীরও কোষ রয়েছে, অর্থাৎ তাহলে উদ্ভিদেরও কলা পেতে পারি এবং প্রাণীরও কলা পেতে পারি। তাহলে উদ্ভিদ কলা বিষয়টি আমি যখন বোটানি পড়াবো তখন পড়িয়ে দিব। এখন আমি পড়াচ্ছি যেহেতু জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যা, তো এখন আমি পড়াবো কার সম্পর্কে? প্রাণীকলার সম্পর্কে। প্রাণীকলার সম্পর্কে, কলার সম্পর্কে অধ্যয়নটাকে আমরা বলে থাকি হিস্টোলজি। প্রাণীকলার অধ্যয়ন হিস্টোলজি। এবারে আমাদের বুঝতে হয় স্যার কলা মানে কি। ওকে, যদি আমরা কলা মানে বুঝে নিতে পারি তাহলে আমাদের আর কোনো প্রশ্নই থাকে না। কলা মানে কি? একই রকম প্রকৃতি, একই গুণ সম্পন্ন, একই বৈশিষ্ট্যের কোষ সমষ্টিকে কলা বলা হয়। কিছু বুঝতে পারলাম কি? হয়তো আমরা কিছু বুঝতে পারি না। যদি না বুঝতে পারি কোনো সমস্যা নাই, আমি বুঝার সুবিধার্থের জন্য এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এক্সাম্পলটি কি? যেরকম ধরে নিন, আমরা বলতে পারি একাধিক ইট দিয়ে যেরকম দেওয়াল তৈরি হয়, আবার একের বেশি দেওয়াল দিয়ে ঘর তৈরি হয়, এবং একাধিক ঘর দিয়ে বাড়ি তৈরি হয় কিনা? তাহলে কি বললাম? একাধিক ইট দিয়ে কি তৈরি হচ্ছে? একটা দেওয়াল। আর একাধিক দেওয়াল দিয়ে আমরা কি বলতে পারি? একটা ঘর তৈরি করতে পারি। আর একাধিক ঘর দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারি। সেম ভাবে আমাদের শরীরকেও যদি ভাবি, তাহলে আমাদের শরীরের যে ছোট্ট ছোট্ট অংশ আছে, তো সেটাকে কি বলে থাকি? কোষ। তো একাধিক কোষ দিয়ে আমাদের শরীরটার কি গঠিত হয়ে থাকে? কলা। এবং একাধিক কলা দিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে অঙ্গ। আর একাধিক অঙ্গ মিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ শরীরটা। তাহলে এই একাধিক কোষের সমষ্টি ইজ ইকুয়াল টু কলা। কিন্তু এখানে সব থেকে বেশি নোট করার কথা হচ্ছে কি, যে না, কলার একাধিক কোষ একই কার্য যখন করবে এবং গুণ একই থাকবে, তখনই ওটাকে আমরা কি বলবো? কলা বলবো। আমাদের শরীরটা অবশ্যই তাহলে একাধিক কোষ দিয়ে তৈরি। একাধিক কোষের মধ্যে আবার একাধিক অঙ্গ রয়েছে যেগুলোর কার্যগুলো একই প্রকৃতির। যেরকম ধরে নিন আমাদের সম্পূর্ণ শরীরের ত্বকটা, আমরা যদি সম্পূর্ণ শরীরের ত্বকটা দেখলে অবশ্যই একই রকমের কোষ দ্বারা গঠিত। এবারে বলবেন যে না, কেন একই রকমের কোষ দ্বারা গঠিত? এবারে ধরে নিন যে আপনার যদি শরীরটা কেটে যায় কিনা, কেটে গেলে দেখবেন আপনার শরীরের ত্বক থেকে চামড়াই বেরোয়, মানে ত্বকই বেরোয়, বর্মই বেরোয়, তাই কিনা? না অন্য কিছু বেরোয় কি? না। তাহলে নিশ্চয়ই একই প্রকৃতির গুণ সম্পন্ন আর একই প্রকৃতির কার্যকর থাকবে, আর একাধিক কোষ এর সমষ্টি, অর্থাৎ ওটাই বুঝাচ্ছে কাকে? কলাকে বুঝাচ্ছে। পারলাম তাহলে বুঝতে কলা মানে কি? আর একাধিক কলা মিলে আমরা বলতে পারি অঙ্গকে তৈরি হয়। তাহলে উল্টা দিক দিয়েও তো বলা যায়, একটা বাড়ি তৈরি হয় একাধিক ঘর দিয়ে, আবার একাধিক ঘর তৈরি হয় ঘর তৈরি হয় একাধিক দেওয়াল দিয়ে, এবং দেওয়াল তৈরি হয় একাধিক ইট দিয়ে। সেম ভাবেই দেখেন তো এদিক দিয়েও যদি ভাবি, শরীর একাধিক অঙ্গ দিয়ে তৈরি। যেরকম ধরুন হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, ঠিক কিনা? মাথা একটা অঙ্গ, সবকিছুই আমাদের শরীরের একাধিক অঙ্গ দ্বারা তৈরি কিনা? তাহলে একাধিক, ওই যে যতগুলো অঙ্গ আছে আবার একাধিক কলা দ্বারা গঠিত। যেরকম ধরে নিন এই যে হাতটা ধরে নিন, হাতটা ধরলে হাতের আমরা প্রথমে একটা কি বললাম? চর্ম একই প্রকৃতির অংশ দ্বারা গঠিত, একই প্রকৃতির কোষ দ্বারা গঠিত, অবশ্যই তাহলে এটা কলা। আর এটাকে যদি উঠাইনি তাহলে এর ভেতরে পাবো মাংসপেশি একই রকমের কাজ করে, তাহলে ওটাও একটা কলা। ওর ভেতরে পাবো হাড়ও এক প্রকারের কলা। আর ওর সঙ্গে দেখতে পাবো সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, তাহলে রক্ত এক প্রকারের কলা। অর্থাৎ একাধিক কলা মিলে কি তৈরি হবে? অঙ্গ তৈরি হবে। আশা করি যে না, এই যে বিষয়টা ছিল, এই বিষয়টার তুলনাটা আমরা খুব সুন্দর করে বুঝে নিয়েছি, তাই কি না? এবারে আমরা জানবো কি প্রাণীকলার কতগুলো ভাগ রয়েছে। মানে এই যে এতগুলো কলা আছে আমাদের শরীরে, তো একাধিক কলা দ্বারা নির্মিত কিনা? যেহেতু একাধিক কলা দ্বারা নির্মিত, তাহলে আমাদের শরীরের বিভিন্ন রকমের কলায় বিভক্ত করা যায়। যার মধ্যে একটি কলা এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, যেটি হচ্ছে আবরণী কলা, যেটাকে এপিথেলিয়াল টিস্যু বলা হয়ে থাকে। আবরণী কলা মানে কি? যেই কলাগুলো আমাদের শরীরটাকে কি করবে? ঢেকে রাখে। ওই কলাটাকে কি বলবো? মানে টিস্যুটাকে কি বলে থাকবো? আবরণী কলা। তো আবরণী কলার মধ্যে সব থেকে ভালো একটা এক্সাম্পল যেটা দেওয়া যায় সেটা হচ্ছে কি? ত্বক অর্থাৎ স্কিন।
এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ত্বক অবশ্যই কলা, আমরা বুঝতে পারলাম, কিন্তু ত্বকের বিষয়টা কিভাবে বুঝবো? এবারে ত্বকের যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কিনা, এটার একটা এক্সট্রা চ্যাপ্টার হয়ে থাকে সেন্স অর্গান, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়তে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পাঁচটির সম্পর্কে আলোচনাটা কিন্তু ওখানে করা হবে। যেহেতু আমি এখানে কলার সম্পর্কে আলোচনা করছি, তাহলে কলা, ত্বক একটা কি বুঝলাম, কলা, যেটা আমাদের শরীরের সারা শরীরকে ঢেকে রাখছে, সেজন্য এটা আবরণী কলা। তার মধ্যে আরেকটা যদি আমরা কলা দেখে থাকি, সেটা হচ্ছে মাংসপেশী কলা, যেটাকে মাস্কাল টিস্যু বলা হয়। মাংসপেশী কলা মানে কি, আমাদের শরীরে যতগুলো মাংসপেশী আছে, এই সমস্ত মাংসপেশীগুলোকে একত্রে কি বলা হয় থাকে, একত্রে মাংসপেশী কলা বলে থাকি। ওকে, তাহলে এগুলোকে কি বলবো, মাংসপেশী কলা। তাহলে পেশী কলার সংখ্যা কয়টা, মানে আমাদের শরীরে টোটাল পেশির সংখ্যা কয়টা? টোটাল পেশির সংখ্যা হয়ে থাকে 6 3 9টা। কটা? 6 3 9টা, মানে 639টা। একজন মোটা ব্যক্তির ক্ষেত্রেও মাংসপেশির সংখ্যা 639টা, পাতলা ব্যক্তির ক্ষেত্রেও মাংসপেশির সংখ্যা 639টাই। এবারে আপনি ভাবছেন যে মোটা আর পাতলা হওয়ার কারণটা কি? তাহলে মোটা হওয়ার পাতলা হওয়ার কারণটা হচ্ছে ফ্যাটের জন্য। কার জন্য? ফ্যাটের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছি। আর তার সঙ্গে মাসকালের যে একটা ইয়ে থাকে, কি বলবো, আমরা যদি বলতে পারি, মাসকালকে যত আমরা মানে কার্য করাবো তত দক্ষ হবে এই জিনিসটা। তো আমরা বুঝে গেলাম তাহলে যে মাংসপেশী আমাদের শরীরে কটা রয়েছে? 639টা। কটা রয়েছে? 639টা। এই 639টা যে মাংসকলা রয়েছে, এর সম্পর্কে কিন্তু এক্সট্রা করে আমাদেরকে পড়তে হবে। তো আমি এখানে খুব শর্টকাটে বুঝিয়ে দিয়েছি খালি দুই একটা। মাংসপেশির সম্পর্কে মায়োলজি বলা হয়, মাংসপেশির সম্পর্কে অধ্যয়নটাকে, এর সম্পর্কে ডিটেলসটা কিন্তু মাংসপেশি যখন পড়াবো তখন বুঝিয়ে দিব। এবারে আমরা খালি দুই একটা এখানে শর্টকাটে বুঝে নিই যে মাংসপেশির সব থেকে বড় কলা হচ্ছে কি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। সব থেকে বড় মাংসপেশি। আর সব থেকে ছোট্ট মাংসপেশি কোনটা? স্টেপিডাস। কানের সব থেকে ছোট হাড়ের নাম কি? স্টেপিসের ভেতরে কন্ট্রোল করার জন্য যে মাংসপেশিটা থাকে ওটাকে কি বলা হয়? স্টেপিডাস। আর সব থেকে লম্বা হয়ে থাকে মাংসপেশি, যেটা মানে কি বলতে পারি, পায়ের মাংসপেশি হয়ে থাকে সার্টোরিস। সব থেকে লম্বা মাংসপেশি সার্টোরিস। তাহলে সব থেকে বড় গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মানে যেখানে ডাক্তাররা পিছন দিকে ইনজেকশন করে, ওই অংশটাকে কি বলা হয়? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে বড় গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ছোট স্টেপিডাস, আর লম্বা সার্টোরিস। মনে থাকবে অবশ্যই। এবারে পড়বো যোগ কলা। যোগ কলা মানে কি, যেসব কলাগুলো আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলোকে যোগাযোগ করে রাখছে, ওইসব কলাগুলোকে আমরা কি বলবো? যোগ কলা। এবারে আপনারা নিজেই ভাবেন যোগ কলা কোনগুলোকে বলবো। অবশ্যই যোগ মানে সারা শরীরে যোগাযোগ কি করে রাখছে? রক্ত। আর কি করে রাখছে? রক্তের ভেতরে থাকা হলুদ রঙের পদার্থ, যেটাকে আমরা বলে থাকি লসিকা। তাহলে রক্ত ও লসিকা অবশ্যই এক প্রকারের যোগ কলা। তার সঙ্গে কি, অস্থি আর তরুণাস্থি। অস্থি মানে যেটাকে হাড় বলে থাকি, হাড় বা বোন। আর তরুণাস্থি মানে কার্টিলেজ, যেটা হচ্ছে দুটো হাড়ের মাঝে। দেখবেন যখন চিকেন খাবেন কিনা, চিকেন খেলে টেংরি জাতীয় জিনিসগুলো খেলে কিনা দেখতে পাবেন ওই মুচমুচে টাইপের যে অংশটা দেখতে পাই, ওটাই হচ্ছে কি, তরুণাস্থি। কি দেখতে পাই? তরুণাস্থি। তাহলে যোগ কলা বুঝে নিলাম যে না, রক্ত সারা শরীরে যোগাযোগ করে রাখছে, আর অস্থি তরুণাস্থি। তাহলে এরা কি? যোগ কলা। এদের ডিটেলস নিজের বিষয়ে আলোচনা করা হবে। এবারে স্নায়ু কলা। স্নায়ু কলা মানে কি, স্নায়ু দ্বারা যে কলাগুলো গঠিত হবে, অর্থাৎ ব্রেইন কি দ্বারা গঠিত? স্নায়ু কলা দ্বারা গঠিত। ব্রেইন কি দ্বারা গঠিত? স্নায়ু কলা দ্বারা গঠিত। তারপরে নিউরন বলছি, তারপরে সুষুম্নাকাণ্ড কি দ্বারা গঠিত? স্নায়ু কলা দ্বারা গঠিত। আর স্নায়ু কলার যে কোষ দ্বারা তৈরি হয় ওটাকে বলা হয় নিউরন। স্নায়ু কলা যে কোষ দ্বারা গঠিত হচ্ছে সেটাকে কি বলবো? নিউরন বলবো। এবারে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে এক্সট্রা কলা আমাদের শরীরে যুক্ত হয়ে থাকে। কিরকম? যেটা আমাদের শরীরের চর্মের নিচে। আমাদের চর্মটা এত সুন্দর বা স্মুথ দেখায় কেন? দেখার কারণটা হচ্ছে আমাদের চর্মের নিচে কি পাওয়া যায়? ফ্যাট পাওয়া যায়। এই ফ্যাটের পরিমাণ যখন কমে যায়, ফ্যাটের পরিমাণ কমে গেলে তখন কি বিষয়টা চলে আসে? তখন এগুলো পাশে চলে আসে, জোরানো অবস্থায় চলে আসে, ভাঁজ অবস্থায় চলে আসে। দেখবেন বৃদ্ধকালে কিন্তু ফ্যাটের অভাব ঘটে যায়। সেই জন্যই জোড়া হাতের যে ইয়েগুলো আছে কিনা, জোড়ার মতো লেগে যায়। তাহলে উপকলা কোনগুলোকে বলবো? এডিপোজ কলা, যেটা হচ্ছে কি, যেগুলো কলা এক্সট্রা করে আমাদের শরীরে অ্যাড হয়। যেরকম ধরে নিন আমাদের শরীরে তেল, চর্বি, ফ্যাট যেটাকে বলে থাকি, চর্বি, ফ্যাট, এগুলো এক্সট্রা হয়ে থাকে, এগুলো আমাদের শরীরে জড়িত হয়ে থাকে। আর আমরা যদি তুলনা করি যে না, ছেলেদের ফ্যাটের পরিমাণটা বেশি হয় না মেয়েদের ফ্যাটের পরিমাণটা বেশি হয়, মহিলাদের বেশি হয়, তো পুরুষের তুলনায় মহিলাদের ফ্যাটের পরিমাণটা 20% বেশি হয়। কত পার্সেন্ট বেশি হয়? 20% বেশি হয়। সেদিন দেখবেন একজন যদি মোটা প্রকৃতির মহিলা নিন, আর একজন যদি তুলনামূলক পাতলা প্রকৃতির যদি আমরা পুরুষ নিই, দেখবেন যদি মাপি কিনা অবশ্যই পাতলা প্রকৃতির পুরুষটি ভারী হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে মহিলাদের শরীরে
ফ্যাটের পরিমাণটা বেশি থাকে। এবং ফ্যাট সব থেকে বেশি যে নির্মাণ হয়ে থাকে সেটা হচ্ছে শীতকালে। তাহলে ফ্যাটের পরিমাণ জমা হয় কোন কালে? শীতকালে। এবারে ফ্যাট বা চর্বির লাভটা কি? ফ্যাট বা চর্বির সব থেকে বড় লাভ হচ্ছে এই জায়গায় যে না, ফ্যাট বা চর্বি বাইরের আঘাত থেকে অনেকটা রক্ষা করে দেয়, আর তার সঙ্গে ঠান্ডা কম লাগতে দেয়। সেই জন্য শীতল প্রদেশ দেশে কিনা চর্বি সম্পন্ন জীবকে আমরা দেখতে পাবো বা ওরাই টিকে থাকতে পারবে। সেই জন্য মেরু ভাল্লুকের প্রচন্ড পরিমাণে ফ্যাট বা চর্বি থাকে। আর তার সঙ্গে যদি দেখি পেঙ্গুইন পাখির দেখবেন প্রচন্ড ফ্যাট থাকে। না হলে ফ্যাট না থাকলে তো বেঁচে থাকতে পারবে না। কেন? কারণ ফ্যাট বা চর্বি হচ্ছে কি ঠান্ডাকে কিছুটা কম আমাদের শরীরে মানে লাগতে দেয়। তাহলে আমরা হয়তো বুঝে নিতে পারলাম ফ্যাট বা চর্বি আমাদের শরীরে তাহলে কোথায় কোথায় ফ্যাট বা চর্বির পরিমাণটা বেশি থাকে। আমাদের শরীরের ফ্যাট বা চর্বির পরিমাণটা সব থেকে বেশি থাকে হাতের তালুতে। কোথায় বেশি থাকে? হাতের তালুতে। সেই জন্য দেখবেন যে আঘাত করলে মানে এখানে হাতে যদি কেটে যায় কিনা, কেটে গেলে হ্যাঁ কেটে গেলে তো সামান্য ব্যথা হবে, কিন্তু অতিরিক্ত মাত্রায় ব্যথা হয় না। কারণটা হচ্ছে কি এখানে ফ্যাটের পরিমাণটা কম হয়ে থাকে, বেশি হয়ে থাকে। আর তার সঙ্গে উটের যে কুঁজটা হয়ে থাকে, উটের কুঁজে আমরা ভাবি হয়তো জল সঞ্চিত থাকে, না, উটের কুঁজে কি থাকে? উটের কুঁজে সঞ্চিত থাকে তেল অর্থাৎ চর্বি। পারলাম বুঝতে? তাহলে উটের কুঁজে কি থাকে? তেল অর্থাৎ চর্বি। তাহলে জলটা কোথায় জমে থাকে? জল জমে থাকে উট আমরা জানি মরুভূমির জাহাজ কাকে বলা হয়? উটকে বলা হয়। উট যখন মরুভূমিতে যাতায়াত করে কিনা, যখন হুট করে জল পায় 12-13 দিন পরে পরে জল খায়। যখন জল পায় কিনা তো অতিরিক্ত মাত্রায় জল গ্রহণ করে নেয়, আর ওই জলকে রক্তের ভেতরে প্রবেশ করে নেয়, রক্তের আরবিসির ভেতরে প্রবেশ করিয়ে নেয়। ওকে, তাহলে কুঁজের ভেতরে কিন্তু কি থাকে? চর্বি, যেটা হচ্ছে অ্যাডিপেজ কলার মধ্যে পড়ে। তাহলে আমরা শিখে নিলাম যে কলা টোটাল কত রকমের? 5 রকমের। আবরণী কলা, মাংসপেশী কলা, যোগ কলা, স্নায়ু কলা, উপকলা। এবং এদের যে বললাম যে ত্বক সেন্স অর্গানে পড়বো, মাংসপেশী এক্সট্রা করে পড়তে হয়, হাড়কে এক্সট্রা করে পড়তে হয়, রক্তকে এক্সট্রা করে পড়তে হয়, ব্রেনকে এক্সট্রা করে পড়তে হয়। তো এগুলো সবগুলো আমরা এক্সট্রা করে ডিটেলসে আলোচনা করব। আজকের যেটুকুনি আলোচ্য বিষয় ছিল সেটুকুনি আমাদের আলোচনা করা হয়ে গেছে। আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওকে ওয়াচ করবেন, তার সঙ্গে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আরো নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি।